হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। সচরাচর যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হয় সেই জায়গাগুলো আমরা হাইলাইট করব। তো প্রথমে যেটা রয়েছে, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বেল, তার খসড়া কে রচনা করেছিলেন? জওহরলাল নেহেরু এই খসড়াটা রচনা করেছিলেন, যেটাকে আমরা প্রস্তাবনা বলছি। অর্থাৎ এটা আমাদের সংবিধান সভাতে অবজেক্টিভ রেজলিউশন হিসেবে উত্থাপন করা হয়েছিল। তো সেটা করেছিলেন জওহরলাল নেহেরু, সেটা রচনাও করেছিলেন জওহরলাল নেহেরু। ৪২তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধান প্রস্তাবনাতে যোগ করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। সালটা ছিল ১৯৭৬। ১৯৭৫ যে এমার্জেন্সি ডাকা হয়েছিল ঠিক তার পরের বছরই তো সেই সময় ছিলেন ইন্দিরা গান্ধী। এবং এই ৪২তম সংবিধান সংশোধনীতে অনেক কিছু পরিবর্তন হয়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ যোগ করা হচ্ছিল, সেটা হচ্ছে সোশ্যালিস্ট এবং সেকুলার আর ইন্টিগ্রিটি। এই তিনটি শব্দ এসেছিল এই সময়। ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা কাকে দেয়া রয়েছে? অর্থাৎ এখানে রিট জারি করার কথা বলা হচ্ছে। সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা লঙ্ঘিত হলে এই যে বিশেষ নির্দেশ, যেটাকে আমরা রিটস বলে থাকি, সেটা জারি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের। মূলত সুপ্রিম কোর্টের আর্টিকেল 32 অনুযায়ী। এবং পার্লামেন্ট ক্ষমতা দিয়েছে, হাইকোর্টও কিন্তু এটা জারি করতে পারে আর্টিকেল 226 অনুযায়ী। এই রিট জারি করতে পারে। যদি কারো ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয়, সে কিন্তু সরাসরি হাইকোর্টে যেতে পারে অথবা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে। তার ফান্ডামেন্টাল রাইটসটাকে লঙ্ঘিত হওয়ার জন্য সে কিন্তু যেতে পারে। তো এই রিটস জারি করে থাকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। এবং মূলত সংবিধানে যেটা দেওয়া ছিল সেটা সুপ্রিম কোর্টে দেওয়া ছিল এবং পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া আছে। পার্লামেন্ট কিন্তু চাইলে অন্য কোর্টকেও ক্ষমতা দিতে পারে এই রিট জারি করার। নেক্সট, ডক্টর বি আর আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হচ্ছে ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা। কনস্টিটিউশনাল রেমিডিস, এই বিষয়টাকে ডক্টর বি আর আম্বেদকর বলছেন যে সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল। নেক্সট, সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সংসদকে দেওয়া হয়েছে। তো ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে স্পেসিফিক সময়, যেমন এমার্জেন্সির সময় বা কোনো গুরুত্বপূর্ণ সিচুয়েশানে, সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পার্লামেন্ট কিন্তু বিধিনিষেধ আরোপ করতে পারে মৌলিক অধিকারের ওপর, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের ওপর কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন দিতে পারে কে? সংসদ বা পার্লামেন্ট। নেক্সট, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? তো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির যে নির্বাচন সেটা আমরা জানি ইনডাইরেক্ট ইলেকশন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ইনডাইরেক্ট ইলেকশনটা হয়ে থাকে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে এবং সেখানে কোনো সমস্যা দেখা দিলে সুপ্রিম কোর্ট কিন্তু মধ্যস্থতা করে, নিষ্পত্তি করে। নেক্সট, রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগেই যদি পদত্যাগ করতে চান, তাহলে তিনি কার কাছে তার পদত্যাগপত্রটা দেন? তিনি উপরাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগপত্র দেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমাদের দেশে, শীর্ষ অবস্থানে অবস্থান করছেন। তো তিনি যখন রিজাইন দিচ্ছেন, তিনি কার কাছে দেবেন? কারণ তার উপরে কেউ নেই, সাংবিধানিক অধিকার অনুযায়ী তার উপরে কেউ নেই। সুতরাং তিনি এটা দিয়ে থাকেন কিন্তু উপরাষ্ট্রপতির কাছে, এটা মনে রাখতে হবে। নেক্সট, কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়? তো সেটা হচ্ছে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতিকে আনতেই হবে, এই বিষয়টা বলা রয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে। একটা, পরপর 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি কিন্তু সবচেয়ে দীর্ঘকালীন সময় রাষ্ট্রপতি পদ সামলেছেন, পরপর 2বার। রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন? তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকেন, কারণ রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। তো
সেজন্য তিনি রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকেন। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রী পরিষদের সুপারিশ অনুযায়ী। তো রাষ্ট্রপতি ঘোষণা করে থাকেন, আমরা জানি ইমার্জেন্সি যখন ডাকা হয় রাষ্ট্রপতি ইমার্জেন্সি ডেকে থাকেন, ন্যাশনাল ইমার্জেন্সি হোক, স্টেট ইমার্জেন্সি হোক। তো সেটা এই ইমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় মন্ত্রী পরিষদ ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেলে তবেই তিনি ঘোষণা করতে পারেন। লিখিত, শুধুমাত্র সুপারিশ মৌখিক নয়, লিখিত সুপারিশ পেলে তবেই কিন্তু তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট, সংবিধানের 17তম খণ্ডের সাথে কি সম্পর্কিত রয়েছে, অর্থাৎ পার্ট 17-এ কী রয়েছে? সেখানে রয়েছে সরকারি ভাষা। 343 থেকে 351-র মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্ট 17, সেখানে রয়েছে সরকারি ভাষা। আর্টিকেল 343 থেকে 351 এর মধ্যে রয়েছে। ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন সম্পর্কিত তথ্য কোথায় রয়েছে? খুব গুরুত্বপূর্ণ, 15 পার্ট 15-এ নির্বাচন এবং নির্বাচন কমিশন সংক্রান্ত তথ্য রয়েছে আর্টিকেল 324 থেকে 329-এর এ ধারার মধ্যে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ দায়িত্বশীল কার কাছে থাকেন? অর্থাৎ এই যে ক্যাবিনেট যারা মন্ত্রী রয়েছেন, বিভিন্ন ধরনের যারা মন্ত্রী রয়েছেন, তারা দায়িত্বশীল থাকেন কিন্তু লোকসভার কাছে। লোকসভার কাছে তাদেরকে বলতে হয়, উত্তর দিতে হয় যে কেন তারা বিভিন্ন বিষয়গুলো করেছে, অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপের জন্য তারা কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ। নেক্সট, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? 6 মাস। 6 মাসের মধ্যে একটা পরবর্তী যে সেশন, তার মধ্যে গ্যাপ কিন্তু 6 মাস, ম্যাক্সিমাম গ্যাপ। অর্থাৎ 6 মাসের মধ্যে আরও একটা সেশন বুঝতেই হবে, 6 মাস ফেলে রাখা যাবে না, আর একটা সভা বসতেই হবে, আরেকটা অধিবেশন বসতেই হবে। রাজ্যসভার নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? 238 জন, এবং 12 জন, 250 জন মোট ক্যাপাসিটি। 12 জন আছেন যাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন, তারা নির্বাচিত হয়ে আসেন না, তারা রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়ে আসেন, যারা বিভিন্ন অভিজ্ঞ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, কলা, সংস্কৃতি, খেলাধুলা, এই সমস্ত বিষয়ে যারা বিশিষ্ট ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে সরাসরি রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন 12 জনকে, আর বাকি 238 জন নির্বাচিত হয়ে আসেন। এটা কিন্তু ইনডাইরেক্টলি, রাজ্যসভার ইলেকশনটা ইনডাইরেক্টলি হয়, তো সেটা তারা নির্বাচিত হয়ে আসেন। লোকসভার স্পিকার নির্বাচিত হচ্ছেন লোকসভার সদস্যদের দ্বারা, অর্থাৎ যিনি লোকসভার স্পিকার হবেন তিনি কিন্তু সদস্যদের মধ্য থেকেই একজন স্পিকার হচ্ছেন, এবং প্রথম যখন অধিবেশন আসছে, প্রথম অধিবেশনের পরেই কিন্তু এই নির্বাচনটা হয়ে যাচ্ছে, যেখানে কে স্পিকার হবেন সেটা কিন্তু নির্বাচন সেখানে হচ্ছে। রাজ্যসভার যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি, অর্থাৎ রাজ্যসভাতে সদস্য সংখ্যা উত্তরপ্রদেশের, উত্তরপ্রদেশ সে জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ প্রথম, তো সেজন্য উত্তরপ্রদেশে কিন্তু রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেশি, রাজ্যসভাতে উত্তরপ্রদেশের প্রতিনিধি সবচেয়ে বেশি। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন সংসদের 2 কক্ষের সদস্য সংখ্যা 2/3 সদস্যের যদি সম্মতি থাকে, তখন সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। যদিও সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অপসারণ করতে গেলে তার একটা দীর্ঘ প্রসেস রয়েছে, তো এই 2/3 মেজরিটিতে তো সম্মতি আসতেই হয়, তারও আগে লোকসভাতে অন্তত 100 জন প্রথমে লিখিত আকারে দিতে হয়, তাদের সই দিতে হয়। যদি স্পিকার সেটা গ্রহণ করেন যে ইমপিচ করা হবে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে, সেটা লিখিত আকারে দেয়া হয়। রাজ্যসভাতে 50 জন এবং লোকসভাতে 100 জন প্রথমে সেটা উপস্থাপন করলেন, স্পিকার সেটা অ্যাকসেপ্ট করলো, চেয়ারম্যান সেটা অ্যাকসেপ্ট করলো রাজ্যসভাতে। তারপরে একটা কমিটি তৈরি হয়, 3 জনের কমিটি থাকে, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও 2 জন সেখানে থাকেন। তো সেই 3 জনের কমিটি ইনভেস্টিগেট করে তিনি সত্যি সত্যিই কিনা তার সীমা লঙ্ঘন করেছেন কিনা, সেটা প্রুভড হলে তারপর আসে এই 2/3 বিষয়টা। তো এটা খুব কঠিন একটা কাজ, যে কোনো সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করে দেওয়া কিন্তু এত সহজ নয়, এবং এই পদ্ধতিতে আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করার পদ্ধতি এখানে সেগুলো করা হয়। আচ্ছা, অর্থ বিল কখনোই উত্থাপিত হয় না রাজ্যসভাতে। ফার্স্ট যখন উত্থাপিত হচ্ছে, বিভিন্ন ধরনের বিল রাজ্যসভাতে উত্থাপিত হতে পারে প্রথমবার, লোকসভাতেও প্রথমবার উত্থাপিত হতে পারে, কিন্তু মানি বিল কখনোই রাজ্যসভাতে প্রথমবার উত্থাপিত হবে না। সেটা রাষ্ট্রপতির প্রথমে সম্মতি নিতে হয়, প্রথম
হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা স্পিকার ঠিক করেন যে কোনো বিল সেটা মানি বিল কিনা, অন্য কোনো বিল নয়, সেটা যে মানি বিল সেটা ঠিক করেন স্পিকার। তারপর রাষ্ট্রপতির বিল উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতির কিন্তু সম্মতি অবশ্যই প্রয়োজন হয়, বা মানি বিল তারপরে লোকসভাতে পাশ হয়, লোকসভাতে পাশ হওয়ার পর রাজ্যসভাতে যায়, রাজ্যসভাতে 14 দিনের মধ্যে যদি সেটা পাস হয় ভালো, যদি পাস না হয় তাহলে সেটা কি পাস হয়ে গেছে ধরে নেওয়া হয়, এবং সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে যখন যায় তিনি কিন্তু কোনো ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারেন না, তাকে বিলে সই করতে তিনি কিন্তু বাধ্য হন। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মানি বিলের ক্ষেত্রে মনে রাখতে হবে। অর্থ বিল বা মানি বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটাকে 14 দিনের মধ্যে ফেরত পাঠাতেই হবে, যদি না পাঠায় তাহলে ধরে নিতে হবে যে সেটা পাস হয়ে গেছে। ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের মধ্যে সংযোগ কে রক্ষা করেন? প্রধানমন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন। কোনো রাজ্যের যদি রাজ্যপালের মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন, নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব কি পালন করতেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওই রাজ্যের যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তিনি রাজ্যপালের দায়িত্ব সামলে থাকেন যতটুকু সময়ের মধ্যে নতুন রাজ্যপাল না আসছেন। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ঠিক হয়ে থাকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ক্ষেত্রে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তাদের জায়গাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির পদটা সামলে থাকেন। তো সে একইভাবে রাজ্যপালের ক্ষেত্রেও তাই, রাজ্যের যে হাইকোর্ট তার প্রধান বিচারপতি রাজ্যপালের ভূমিকা নিয়ে থাকেন যখন রাজ্যপাল অনুপস্থিত, অর্থাৎ তিনি মৃত্যুর জন্য বা পদত্যাগের জন্য অনুপস্থিত। রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে কার সাথে পরামর্শ করেন? খুব গুরুত্বপূর্ণ, তাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে থাকেন। কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল যদি পদত্যাগ করতে চায় তাহলে তাকে পদত্যাগপত্র কাকে পাঠাতে হয়? রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়, তিনি নিয়োগ করেন তার কাছেই পাঠাতে হয়। রাজ্যপালকে শপথ বাক্যকে পাঠ করছেন রাজ্য হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন। রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে সেটা 6 মাস পর্যন্ত কার্যকাল সেটা থাকে, অর্থাৎ যখন যখন স্টেট অ্যাসেম্বলি যখন সেশনে নেই সেই সময় তিনি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন, ঠিক রাষ্ট্রপতির মতোই। তো সেটা স্থায়িত্বকাল হচ্ছে 6 মাস। বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই কার অনুমোদন? রাজ্যপালের অনুমোদন। ঠিক একইভাবে যেমন রাষ্ট্রপতির ক্ষেত্রে, সেন্টারের ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে যেমন, রাজ্য বিধানসভাতেও কিন্তু একইভাবে রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কী বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের যিনি প্রশাসক, প্রধান যিনি থাকেন তাকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। ভারতের সংবিধানে সংশোধনী পদ্ধতি বর্ণিত হয়েছে 368 নম্বর ধরে, অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল 368। বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কতজন? একজন সভাপতি সহ মোট হচ্ছে 11 জন। যদিও এই কতজন সদস্য থাকবে এটা কিন্তু সংবিধানে বলা নেই, এটা রাষ্ট্রপতি যেরকম মনে করেন বিভিন্ন সময়তে। তো এই সদস্য সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হতে পারে, যে কোনো কারণে পরিবর্তিত হতে পারে, কিন্তু বর্তমানে সেই জন্য জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নটা যে বর্তমানে কতজন? বর্তমানে 11 জন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা পদে বহাল থাকেন সর্বোচ্চ 6 বছরের জন্য অথবা 65 বছর, যেটা আগে আসবে সেটা। মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে কে অপসারিত করতে পারেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। সংসদে 2 কক্ষে সংখ্যাগরিষ্ঠ সম্মতিসূচক ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি মুখ্য যিনি নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তাকে রিমুভ করতে পারেন, অপসারিত করতে পারেন। ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা বলা রয়েছে কোথায়? 280 নম্বর দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্যান্স কমিশন, প্রতি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন তৈরি করতে হবে, এটা বলা আছে 280 নম্বর ধারে। অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া আরও 4 জন, অর্থাৎ মোট 5 জন ফাইন্যান্স কমিশনে সদস্য থাকেন, একজন সভাপতি, বাকি অন্যজন 4 জন সদস্য। রাজ্য কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি কিন্তু অর্থ কমিশন গঠিত, অর্থাৎ ট্যাক্স কতটা কেন্দ্রের কাছে থাকবে, কতটা রাজ্যগুলো বন্টিত হবে সেটা ফাইন্যান্স কমিশন ঠিক করে থাকে এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ করছেন প্রতি 5 বছর অন্তর। সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে 22টি হয়েছে, বর্তমানে 22টি হয়েছে, এবং সেটা হয়েছিল 2003 সালে 92তম সংবিধান সংশোধনীতে আরও 4টে ভাষা যোগ করা হয়, অর্থাৎ সাঁওতালি, মৈথিলি, বোড়ো এবং ডোগরি, এই 4টে ভাষাকে সংবিধান স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ 18টা থেকে বেড়ে 22টা হয়েছে। বর্তমানে এখনও এটা বহাল রয়েছে 22টাই। তো সেই 92তম সংবিধান সংশোধনী 2003, এটা মনে রাখতে হবে। সংবিধানে হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 343 নম্বর ধারাতে বলা রয়েছে। আমরা এর আগে দেখলাম যে
343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে পার্ট 17-এ এই ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে এবং সেখানে হিন্দিকে সরকারি ভাষা কাজকর্মের জন্য ব্যবহার করতে হবে সেটা বলা রয়েছে 343, আর্টিকেল 343-তে। খুব গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের জন্য পৃথক সংবিধান, যদি এটা এখন অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, কিন্তু তবু মনে রাখতে হবে, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, 370 নম্বর ধারাতে জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল ব্যবস্থার কথা বলা ছিল। সংবিধান, পূর্বতন জম্মু কাশ্মীরের যে পজিশন ছিল, সংবিধান রচনাকে কোন রাজ্য সরকার দ্বারা গঠিত একটা বিশেষ গণপরিষদ কিন্তু তাদের সংবিধান রচনা করেছিল, যদিও সেটা বর্তমানে কার্যকরী নেই। বর্তমানে কিন্তু আমাদের ভারতের যে মূল সংবিধান সেটাই সেখানে কার্যকরী। তো রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কোথায়? জম্মু কাশ্মীরে যদি যেটা পূর্বতন ব্যবস্থা, আবারও রাষ্ট্রপতি সেই সময় জরুরি অবস্থা জারি করতে পারতেন ওই রাজ্যের আইনসভার সম্মতি দিলে তবে। জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদার অর্থ হচ্ছে পৃথক সংবিধানের অধিকার। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়েছিল 1959 সালে এবং সেটা হয়েছিল রাজস্থানে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1959-এই কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে রাজস্থানে। অনেক পরে 1991-তে এটা কিন্তু আসছে, সাংবিধানিক রূপ নিচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, কিন্তু তারও অনেক আগে 1959 সালে রাজস্থানে এই ব্যবস্থা চালু হয়েছিল। ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কটা রয়েছে? বর্তমানে কিন্তু রয়েছে 28টি এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এইগুলো আগের ডেটা, সেজন্য এগুলো পরিবর্তিত করতে হবে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী তিনি করেছেন? জ্যোতি বসু, যদিও এটাও বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে। এটা কিন্তু সিকিমের যিনি দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রিত্ব করছেন তিনি কিন্তু পবন সিং ছিলেন সিকিমে। তো এটাও কিন্তু, এই রেকর্ডটাও কিন্তু ব্রেক হয়ে গেছে। ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত পাকিস্তানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি ছিল সিমলা চুক্তি 1972-এ। আইনবিদদের স্বর্গ ভারতীয় সংবিধানকে বলা হয়। লোকসভা যিনি অধ্যক্ষ, যিনি স্পিকার, তিনি পদত্যাগপত্র কাকে দিচ্ছেন? লোকসভার উপাধ্যক্ষের কাছে। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকে প্রেসিডেন্ট করবে, কিন্তু এটা মনে রাখতে হবে, লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিচ্ছেন উপাধ্যক্ষের কাছে। বিদেশে ভারতের রাষ্ট্রদূত কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি অবশ্যই নিয়োগ করেন। যারা অ্যাম্বাসেডার হিসেবে বা হাই কমিশনার হিসেবে বিদেশে নিযুক্ত হচ্ছেন তাদের কিন্তু নিযুক্ত করছেন রাষ্ট্রপতি। খুব গুরুত্বপূর্ণ। কতগুলি রাজ্য নিজস্ব সংবিধান রয়েছে? এটা বর্তমানে নেই, সুতরাং এই প্রশ্নটার কোনো ভ্যালু নেই। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে। জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল হতে পারে। আচ্ছা, সংবিধানের উপদেষ্টা পরিষদের কার্যনির্বাহী কে ছিলেন? সংবিধানের উপদেষ্টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার BN রাও। নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলির সীমা নির্ধারণের ক্ষমতা কাকে দেওয়া রয়েছে? সংসদকে। খুব গুরুত্বপূর্ণ, পার্লামেন্ট চাইলে কিন্তু রাজ্যের সীমা পরিবর্তিত করে দিতে পারে, কোনো রাজ্যের সম্মতি না থাকলেও করতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই জন্য। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোনো ব্যক্তিদের ভারতে অন্তত 7 বছর থাকতেই হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর হাইকোর্টও কিন্তু রয়েছে গুয়াহাটিতে, যদিও বর্তমানে এখন অনেকগুলো হাইকোর্ট হয়েছে, কিন্তু মূল যে হাইকোর্টটা, পূর্বতন যেটা হাইকোর্ট ছিল, সেটা ছিল গুয়াহাটিতে। নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কেন করা হয়? দেশে প্রকৃত গণতন্ত্র একটি সামাজিক অর্থনৈতিক ভিত্তি দান করছে। 0 আওয়ারের স্থায়িত্বকাল কতক্ষণ? নির্দেশ করা নেই, পার্টিকুলার বলা নেই 0 আওয়ার কতক্ষণ ধরে চলবে। লোকসভা স্পিকার ভোট প্রয়োগ করছেন কোনো বিল বা সিদ্ধান্ত যখন টাই হচ্ছে, তখন তিনি কিন্তু এই ভোটটা প্রয়োগ করছেন। এই কাস্টিং ভোট যেটাকে বলা হয়, লোকসভার স্পিকার তখনই ভোট দিয়ে থাকেন যখন টাই হয়, তার আগে তিনি ভোট দেন না। ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে কিন্তু সংসদের। পার্লামেন্ট চাইলে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে কে সিদ্ধান্ত নিচ্ছেন? অবশ্যই অধ্যক্ষ। অধ্যক্ষ যেটা বলবেন যে এটা অর্থ বিল, সেটাই কিন্তু হবে অর্থ বিল। যেটা তিনি মনে করবেন না যে অর্থ বিল, সেটা কিন্তু অর্থ বিল নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর বিরুদ্ধে কিন্তু কোর্টে যাওয়া যায়। অর্থাৎ যেটা হয়েছিল ঠিক আধার বিলের ক্ষেত্রে, আধারকে অর্থ বিল হিসেবে, মানি বিল হিসেবে উত্থাপন করা হয়েছিল, কারণ সেই সময়তে মেজরিটি কিন্তু ছিল না, রাজ্যসভাতে মেজরিটি ছিল না। সেই সময়কার বিজেপি সরকারের রাজ্যসভাতে মেজরিটি ছিল না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থ বিলের সম্পর্কে, এটা মানে মনে রাখতে হবে। লোকসভার অধ্যক্ষ ঠিক করছেন এটা অর্থ বিল কিনা। যেহেতু অর্থ বিল হিসেবে কোনো বিলকে উত্থাপন করা হচ্ছে, তার মানে রাজ্যসভার কোনো পাওয়ার থাকছে না সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, বা পাস না করানোর ক্ষমতাটা রাজ্যসভার থাকছে না, পুরোপুরি ক্ষমতাটা লোকসভার থাকছে। তো লোকসভাতে তখন বিজেপির মেজরিটি ছিল, কিন্তু রাজ্যসভাতে ছিল না। সেই জন্য তারা কি করে, এই আধার বিলটাকে তারা মানি বিল হিসেবে উপস্থাপিত করে, এবং সেটার বিরুদ্ধে কিন্তু কেস হয়েছিল, কিন্তু পরবর্তী সময় কেসটা তারা কিন্তু হেরে যায়। যারা অ্যাপিল করেছিল তারা হেরে যায়, অর্থাৎ সেটা বহাল থাকে যে আধার একটা অর্থ বিল। তো যাই হোক, লোকসভার অধ্যক্ষের কিন্তু এটা ক্ষমতা রয়েছে, তিনি ঠিক করবেন এটা অর্থ বিল কিনা। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কিন্তু কোর্টে যাওয়া যায়। যাই হোক, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতি যিনি লোকসভায় সভাপতিত্ব করেন তিনি কি? বয়স অনুযায়ী স্পিকার ঘোষিত 6 কমিটির সদস্যের কোনো একজন সদস্য কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার যখন উপস্থিত থাকছেন না,
তখন এই যে ছজনের একটা সদস্য থাকে, তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি বয়স তিনি উপস্থিত, অর্থাৎ ছজনের মধ্যেও আবার কেউ অনুপস্থিত থাকতে পারে। তো এই কমিটির মধ্যে যতজন উপস্থিত থাকছেন তার মধ্যে যিনি সবচেয়ে বেশি বয়স তিনি এটা লোকসভা সভাপতিত্ব করে থাকেন। প্রোটেম স্পিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কাজ? সদস্যদের শপথ বাক্য পাঠ করানো, স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা, খুব গুরুত্বপূর্ণ প্রোটেম স্পিকার। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951-52 সালে, খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। 47-এর স্বাধীনতা হচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান রচিত হওয়ার পরে কিন্তু এই সাধারণ নির্বাচনটা হয়েছে। ত্রিশঙ্কু সংসদ, যেটাকে আমরা হাং অ্যাসেম্বলি বলে থাকি। ত্রিশঙ্কু সংসদ বিষয়টা কি? কোনো দলের স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা নেই, কোনো দলই কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে, অর্থাৎ 50% বেশি ভোট, বেশি আসন, বেশি ভোট বললে ভুল হবে, বেশি আসন 50% বেশি কেউ কোনো দল পাচ্ছেন না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবসান কি করতে পারেন? রাজ্যপাল দ্বারা। বিধায়কদের যদি অনাস্থা প্রস্তাব আসে, নো কনফিডেন্স মোশন আসে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যায়। কেন্দ্রীয় তালিকায় ইউনিয়ন লিস্টে রয়েছে 97টা বিষয়, রাজ্য তালিকায় রয়েছে 66টা বিষয় এবং কনকার লিস্টে রয়েছে 47টা বিষয়। সংবিধানের একটা ক্ষুদ্র সংস্করণ বলা হয় 42তম সংবিধান সংশোধনী 1976-কে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ প্রচুর জিনিস সেখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা, অর্থাৎ সবচেয়ে যিনি আইন সংক্রান্ত বিষয়ে যিনি সবচেয়ে বড় পদে থাকেন, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন, তবে তাকে পদত্যাগপত্র দিতে হয় রাষ্ট্রপতির কাছে। মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল 14টা ভাষা ছিল। মূল সংবিধান যখন আসে তখন ফার্স্ট টাইম 14টা ছিল, বর্তমানে যেটা 22টা। ভারতীয় সংবিধানের স্থপতি, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে। পাকিস্তানের জন্য পৃথক বিধানসভা গঠনের কথা ঘোষিত হয়েছিল 1947 সালের 26শে জুলাই, যে পাকিস্তানের একটা আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে। আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখিত রয়েছে ভারতের সংবিধানের 360 নম্বর ধারাতে। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী 1988। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, যেটাকে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা হয়, সেটাকে 21 থেকে কমিয়ে 18 বছর করা হচ্ছে প্রথমবারের জন্য 61তম সংবিধান সংশোধনী 1988-তে। মৌলিক অধিকার কে রদ করতে পারেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মনে করলে মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো রদ করতে পারেন। আর্টিকেল 20 আর 21 এই দুটো বাদ দিয়ে বাকি ফান্ডামেন্টাল রাইটস কিন্তু রদ করতে পারেন রাষ্ট্রপতি। সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত রয়েছে, নির্দেশমূলক নীতি, অর্থাৎ গান্ধিয়ান প্রিন্সিপাল যেগুলো রয়েছে, নির্দেশমূলক নীতি, ডিপিএসপি যে গান্ধিয়ান প্রিন্সিপাল, সেটার কথা বলা হচ্ছে। ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? রাষ্ট্রপতি, অর্থাৎ নামমাত্র তিনি প্রধান। লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র কার কাছে জমা দিচ্ছেন? অবশ্যই স্পিকারের কাছে জমা দেবেন, কারণ তিনি প্রধান, সেখানে প্রিসাইডিং অফিসার। সংবিধানের হৃদয় আত্মা বলা হয় 32 নম্বর ধারাকে, যেটা বি আর আম্বেদকর বলেছিলেন, সেটা কনস্টিটিউশনাল রেমেডির কথা যেটা বলা হয়েছে। সংবিধান সংশোধন প্রযোজ্য নয়, 32 নম্বর ধারার ক্ষেত্রে কিন্তু সংবিধান সংশোধন প্রযোজ্য নয়। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিভিন্ন লেখও জারি করতে, রিট জারি করার যে বিষয়টা, যেটা অলরেডি আমি বলেছি 32 নম্বর ধারা অনুযায়ী করে থাকে। রাজ্যসভায় দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধিত্ব রয়েছে, সেটা হচ্ছে দিল্লি এবং পুদুচেরি। এই দুটো ক্ষেত্রে, দিল্লি পুদুচেরির ক্ষেত্রে কিন্তু রাজ্যের যেমন বিধানসভা থাকে, দিল্লি পুদুচেরি কিন্তু বিধানসভা থাকে, এখানেও মুখ্যমন্ত্রী হন। তো সেই জন্যই এদের প্রতিনিধি কিন্তু রয়েছে রাজ্যসভাতে। ভারতের জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ আইন করে 1 বছর করে বাড়ানো যেতে পারে। কতদিন পর্যন্ত? এটা ফিক্সড করা নেই। যতদিন না এমার্জেন্সি সরছে, এমার্জেন্সি অবস্থা যতদিন না সরে যাচ্ছে, ততদিন কিন্তু 1 বছর করে মেয়াদকাল বাড়ানো যেতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার 2 মাসের মধ্যে। সংসদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয় 6 মাসের মধ্যে। সর্বোচ্চ 3 বছর ধরে রাষ্ট্রপতি শাসন মেয়াদকাল 6 মাস করে বাড়ানো যায়। অর্থাৎ কোনো একটা রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে, সেটা ম্যাক্সিমাম 3 বছর করা যেতে পারে, যেটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কোনো ফিক্স করা নেই, কিন্তু রাজ্যে ম্যাক্সিমাম 3 বছর রাষ্ট্রপতি শাসন বাড়ানো যেতে পারে। 6 মাস করে মেয়াদ এটা বাড়ানো যায়। তো গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করলাম, তো এখান থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন থাকবে, এখান থেকে অবশ্যই থাকবে, তো খুব গুরুত্বপূর্ণ, এটাগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।